আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রেটিনার ডাইজেস্টের যে সাধারণ জ্ঞান আছে এখান থেকে আমরা মুক্তিযুদ্ধ অংশটা পড়ে ফেলবো। এটা আশা করি আপনারা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়তেছেন অথবা যে কোনো ইউনিভার্সিটির জন্য যে মুক্তিযুদ্ধ অংশটা লাগবে সাধারণ জ্ঞানে, সেটা এখান থেকে কাভার হয়ে যাবে। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন চলে যাবো, এখানে বই দাগানো আছে, আপনারা এখান থেকে চাইলে দাগাই নিতে পারবেন। ঠিক আছে, যে এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানো আছে এখানে। তো আমরা পাকিস্তান শাসন আমল থেকে শুরু করি। আমরা রেটিনা ডাইজেস্ট যে বই, এই বই টোটালি শেষ করব ইনশাআল্লাহ। আমরা হয়তো 2টা ভিডিও অথবা 3টা ভিডিওর ভিতরে হয়ে যাবে। আর প্রতিনিয়ত যেই জিকে আপডেট আসে সেইগুলো আমরা শর্টস আকারে দিয়ে দেবো, যাতে সকলেই উপকৃত হতে পারেন। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাকিস্তান শাসন আমরা জানি, পাকিস্তান বাংলাদেশের যেই ইন্ডিয়া এবং পাকিস্তান নামে যে 47 সালে যে দেশ ভাগ হয়, সেখান থেকে আমাদের বাংলাদেশ যে পাকিস্তান শাসন করছিল সেটা আর কি এখান থেকে শুরু হয়। তো আমরা দেখি এখানে কি বলা হয়েছে। তো স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে? 1947-এর 14ই আগস্ট। আর ঠিক একদিন পরেই কার জন্ম হয়েছিল? ভারতের 15ই আগস্ট। 47-এ 15ই আগস্ট ভারত এবং 47-এর 14ই আগস্ট হলো পাকিস্তান। তো এটা এখান থেকে মনে রাখতে হবে। আর এখানে পাকিস্তান নাম কে দিয়েছিল, পাকিস্তান নাম উল্লেখ করছিল কে? সে পাকিস্তানের একজন লোক, যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা মনে রাখা লাগবে তার নামটা। তার নাম ছিল কি? তার নাম ছিল হলো চৌধুরী রহমত আলী। 1933-এ সে একটা বই লিখছিল, সে বইয়ে আর কি প্রথম পাকিস্তানের কথা উল্লেখ করা হয়। তো এটা লেস ইম্পর্টেন্ট, বাট একবার পড়ে রাখলে যদি কখনো আসে মাথায় আর কি। এটা একবার আসছিল, এটা সম্ভবত কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আসছিল, কোশ্চেন সলভ করতে গেলে আপনারা দেখতে পাবেন। তো এটা জাস্ট একটু মনে রাখেন যে তার নামটা কী ছিল। তার নাম ছিল হলো চৌধুরী রহমত আলী। ইনি হচ্ছে প্রথম পাকিস্তান নামটি কথা উল্লেখ করেন। এটা কিন্তু পাকিস্তান ভাগ হওয়ার অনেক আগের কথা, 33 সালে। এইটা খুবই মনে রাখা লাগবে যে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে, এই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে, সে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। এটা মাথায় রাখতে হবে। পাকিস্তান রাষ্ট্রের আর কি প্রতিষ্ঠা প্রস্তাব করে ভিত্তি করে ওই পাকিস্তান রাষ্ট্র এবং হিন্দুস্তান, 2টা রাষ্ট্রে আলাদা আলাদা করে নামকরণ করা হয় বা ভাগ করা হয় আর কি। এখান থেকে আর কিছু লাগবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে কখন ছিল? এর মধ্যে ইম্পর্টেন্ট হলো যে প্রথম প্রধানমন্ত্রীকে আমরা জানি লিয়াকত আলী খান, এটা লাগবে না। লাগবে হচ্ছে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। ঠিক আছে, ভাষা আন্দোলনের সময় খাজা নাজিমুদ্দিন ছিল হচ্ছে এই পাকিস্তানের, খাজা নাজিমুদ্দিন ছিল হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। তো এই আর কি পাকিস্তানের প্রেসিডেন্ট। আর এখানে রাখতে হবে এই 4টা মাথায় রাখবেন জাস্ট খালি। ঠিক আছে, যে এই 4টের থেকে খাজা নাজিমুদ্দিনের নামটা, নুরুল আমিন যে সে বাংলাদেশ বিজয় লাভের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। কিন্তু ওই নুরুল আমিন ভাষা আন্দোলনের সময় কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখেন। এই যে নুরুল আমিন, হ্যাঁ, এ কিন্তু বাংলাদেশ বিজয় লাভের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। নুরুল আমিন কী ছিল? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। কখন? বাংলাদেশ বিজয় লাভের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল নুরুল আমিন। কিন্তু এর আগে কিন্তু এই নুরুল আমিনই কী ছিল বলেন তো? পূর্ব পাকিস্তান তথা এই বর্তমান বাংলাদেশের মুখ্যমন্ত্রী ছিল। ঠিক আছে, দ্বিতীয় মুখ্যমন্ত্রী আমরা বলি। যে ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের কী ছিল? মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে এই নুরুল আমিন। ঠিক আছে,
তো এইটা আমার একটু মাথায় রাখবেন। নুরুল আমিন কিন্তু এটা অনেকবার আসছে পরীক্ষায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। যে ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কী ছিল? ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে নুরুল আমিন। এবং এই যে খাজা নাজিমুদ্দিন ভাষা আন্দোলনের সময় যে এই খাজা নাজিমুদ্দিন যে সে ছিল হচ্ছে, আমরা কিন্তু প্রথমে আমরা সিরিয়ালি আসবো যে ভাষা আন্দোলনের সময় কে ছিল, এরপরে মুক্তিযুদ্ধের সময়। তো ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল কে? খাজা নাজিমুদ্দিন। প্রেসিডেন্ট বলতেছে, দুঃখিত, প্রধানমন্ত্রী। তো ভাষা আমরা একটু ক্লিয়ার করে দিই বিষয়টা, কিন্তু একবার ক্লিয়ার হয়ে যান তাহলে আর সমস্যা হবে না। ভাষা আন্দোলনের সময় খাজা নাজিমুদ্দিন ছিল হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। আর ওই খাজা নাজিমুদ্দিনই পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল, প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। ঠিক আছে। আর প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। তো এই খাজা নাজিমুদ্দিন আন্দোলনে কিন্তু পূর্ব পাকিস্তানেও ছিল, পশ্চিম পাকিস্তানেও, মানে পশ্চিম পাকিস্তান মূল পাকিস্তানের তারা কি প্রধানমন্ত্রী ছিল। তাহলে আমরা মাথায় রাখি যে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে খাজা নাজিমুদ্দিন, এবং উনি হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী পূর্ব পাকিস্তানের, কারণ তখন তো পাকিস্তান ছিল, একসাথে ছিল। পরবর্তী পূর্ব পাকিস্তান নাম দেওয়া হয়েছে। প্রথমে তো আর পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান প্রথমে ছিল না, পাকিস্তান ভাগ হওয়ার পরে তো আর নাম দেওয়া হয়নি, কিছু বছর পরে নাম দেওয়া হয়েছে। তো ভাষা আন্দোলনের সময় নুরুল আমিন ছিল হচ্ছে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। ভাষা আন্দোলনের সময় নুরুল আমিন ছিল পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। আর বাংলাদেশ বিজয় লাভের সময়, মানে ৭১-এর সময় ওই নুরুল আমিনই হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। তো এইটা মাথায় রাখা লাগবে। এখান থেকে আর কিছু আসবে না। এখান থেকে এটা একটু মাথায় রাখতে পারেন যে শেষ মুখ্যমন্ত্রী কে ছিল, আতাউর রহমান। লাগবে না, জাস্ট মাথায় রাখলে হয়। আচ্ছা, এরপরে লাগবে হলো মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের গভর্নর কে ছিল? পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান। মুক্তিযুদ্ধের সময় লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান ছিল বাংলাদেশের পূর্ব পাকিস্তানের কি গভর্নর ছিলেন। আওয়ামী মুসলিম লীগ কীভাবে প্রতিষ্ঠা হয়, কীভাবে, এগুলো বর্তমানের জন্য খুবই লেস ইম্পর্টেন্ট, এখানে লাগবে না। তাও আপনারা একবার রিডিং পড়ে রাখতে পারেন, কারণ এখনও যেহেতু সার্কুলার বলা হয় না যে এইসব বিষয় থেকে আসবে না, যদি এরকম বলা হয় না, কিন্তু তারপরে আমার ধারণা যে এখান থেকে আসবে না, তো এটা একটু কম ইম্পর্টেন্ট। আপনারা এটা পূর্ববর্তী সরকারের আমলে এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন এগুলো ইম্পর্টেন্ট না, একটু দেখে রাখতে পারেন জাস্ট। তবে এখান থেকে একটা জিনিস পড়া লাগবে, এটা হচ্ছে এই যে রোজ গার্ডেন প্যালেসে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, এইটা, এবং জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দলের সভাপতি। তো এটা হয়তো যেহেতু আব্দুল হামিদ খান ভাসানী রিলেটেড বিষয়, তো সেই জন্য এটা লাগবে। ঠিক আছে, মানে একটুক লাগবে যে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে। ঠিক আছে, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে? আব্দুল হামিদ খান ভাসানী। তো এটাই লাগবে এখান থেকে, এখানে আর কিছু লাগবে না। এখানে চার্ট করে দেওয়া আছে, চার্ট থেকে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠাকালীন আওয়ামী লীগের সভাপতি ছিল হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানী। আচ্ছা, এইখান থেকে দেখতে হবে যে খাজা নাজিমুদ্দিন যে সে হচ্ছে দ্বিতীয় মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী ছিল হলো একে ফজলুল হক, এবং শেষ মুখ্যমন্ত্রী ছিল হলো অবিভক্ত বাংলার অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হলো সোহরাওয়ার্দী, হোসেন সোহরাওয়ার্দী। তো এই তিনটা জাস্ট মনে রাখতে হবে। এখান থেকে ডিটেলস কিছু পড়া লাগবে না, এখান থেকে জাস্ট পড়া লাগবে হচ্ছে যে প্রথম মুখ্যমন্ত্রীকে একে ফজলুল হক,
অবিভক্ত বাংলার, এখানে বুঝতে পারেন কিন্তু পাকিস্তানের না, কিন্তু অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে, অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রীকে, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীকে, এটা জাস্ট একটু পড়া লাগবে। ঠিক আছে, এখানে একটু বলে দিছে আগে, আপনারা যদি দেখেন দেখতে পাবেন যে পাকিস্তান ক্ষমতা গ্রহণের পর পূর্ব পাকিস্তান মানে তৎকালীন পূর্ব বাংলা পরিচালনার ক্ষমতা ছিল আনুষ্ঠানিকভাবে গভর্নর এবং পরোক্ষভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে। 1954 সাল থেকে 1955 সাল পর্যন্ত নির্বাহী ক্ষমতার অধিকারী ছিলেন গভর্নর এবং সে সময় কোনো প্রধানমন্ত্রী ছিল না। এখান থেকে কিছু লাগবে না, জাস্ট জানার জন্য পড়া, কিন্তু এখান থেকে লাগবে কি বলে রাখলাম যে প্রথম মুখ্যমন্ত্রীকে দ্বিতীয় মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমউদ্দিন, আর শেষ মুখ্যমন্ত্রী হচ্ছে সোহরাওয়ার্দী। এটা মাঝে মনে রাখা লাগবে। আর এইখান থেকে পড়বেন কি যে পূর্ববঙ্গ জমিদারি দখল আইন প্রজাস্বত্ব আইন 1950 খ্রিস্টাব্দে করা হয়, যে পাকিস্তান শাসন আমলে ভূমির আইন ভিত্তি করে পরিণত গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ আইন হলো 1950 সালে জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন। এটা কার আমলে? এটা হচ্ছে এই ফজলুল হকের সময়। সে কি এই শেরে বাংলায় বলেও দিছে, শেরে বাংলা একে ফজলুল হক জমিদারি প্রথা রদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটা সে আসছিল, এটা আমার ডিউতে আসছিল সম্ভবত, যে পূর্ববঙ্গ জমিদারি ও দখল প্রজাস্বত্ব আইন মানে কত সালের, এই সালটা একটু মনে রাখা লাগবে, যে 1950 সালে, এবং কার সময়? ফজলুল হক, শেরে বাংলা ফজলুল হকের সময়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমরা দেখি এখান থেকে এই প্রশ্নটা আসছিল যে কোন চেতনার ভিত্তিতে মানে ভাষা আন্দোলন শুরু হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। এটা কি জাতীয় চেতনা না? এটা তো আমাদের ভাষা তো আমাদের সাথে আমাদের জাতীয় চেতনা, বাঙালি জাতীয়তাবাদ। তো বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে ভাষা আন্দোলন কি হয়েছিল? শুরু হয়েছিল। ঠিক আছে, আর একটা কোটেশন বা একটা উক্তি খুবই সে মেডিকেলেও আমরা দেখছি আসতে, তাছাড়া বিভিন্ন পরীক্ষায় দেখা যায়, বিশেষ করে মেডিকেলে কম আসে, তবে বিভিন্ন পরীক্ষায় এটা দেখা যায় যে এই উক্তিটা কার বা এই উক্তিটা কে, যে বিশেষ করে বিসিএসে আসে। তো আমরা এই কোটেশনটা মনে রাখবো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন যে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য হচ্ছে আমরা বাঙালি। তো এই জিনিসটি একটু মাথায় রাখা লাগবে। তো এইখান থেকে দাগানো লাইন যেটা, এটা কিন্তু অবশ্যই পড়বেন, আর বোল্ড করা লাইনগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার দেখি যে 2 সেপ্টেম্বর, এখানে 1 সেপ্টেম্বর দিচ্ছে, যদিও ঠিক না, দ্বিতীয় মানে 2রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম। এখান থেকে আসে কি যে তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে? তো আবুল কাশেম, ইনি একজন শিক্ষক ছিলেন। এটা মানে আর কি মনে রাখতে হবে যে তমুদ্দুন মজলিস কিন্তু আমাদের একটি সাংস্কৃতিক সংগঠন, এটা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না, সাংস্কৃতিক সংগঠন। এবং এই তমুদ্দুন মজলিস থেকে কিন্তু যেই ভাষা আন্দোলনের যেই গোড়াপত্তন সেটা হয়েছিল। তো এখানে যে অধ্যাপক আবুল কাশেম ছিলেন তমুদ্দুন মজলিসের সাধারণ সম্পাদক, এটা লাগবে না, তিনি ছিলেন হচ্ছে তার নেতৃত্বে এই তমুদ্দুন মজলিসটা, এই প্রতিষ্ঠানটা গড়ে উঠছিল, এটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, তমুদ্দুন মজলিসের থেকে একটা পুস্তিকা বেরোতো, তমুদ্দুন মজলিসে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশ করে। তাহলে এটা কি তমুদ্দুন কত তারিখ লাগবে, এটা তার লাগবে না, লাগবে হচ্ছে কি প্রথম পুস্তিকা কি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা। ঠিক আছে, কে কে লেখক ছিলেন একবার দেখে রাখতে পারেন, দেখে রাখলে ভালো, তবে লাগবে না, কিন্তু এইটা লাগবে, এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, যে বাংলা ভাষা আন্দোলনের একটি মুখপাত্র হিসেবে 48 থেকে 61 সাল, অনেক বছর কিন্তু, 48 থেকে 61 সাল পর্যন্ত তমুদ্দুন মজলিসের মুখপাত্র ছিল হচ্ছে, বা একটা পত্রিকা প্রকাশ করা হতো, সে পত্রিকার নাম ছিল হচ্ছে সাপ্তাহিক সৈনিক। তাহলে এইটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে, আপনারা প্রশ্ন ব্যাংক সলভ করলে দেখতে পাবেন যে এখানে অনেকবার আসছে যে তমুদ্দুন মজলিসের সাপ্তাহিক সৈনিক যে পত্রিকা, মানে সাপ্তাহিক সৈনিক যে পত্রিকা, এটা কোথা থেকে প্রকাশ হতো? এটা হচ্ছে তমুদ্দুন মজলিস থেকে প্রকাশ হতো। ঠিক আছে,
এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত এটা একটু মাথায় রাখবেন যে 48 থেকে 61 সাল পর্যন্ত, ঠিক আছে। এই গেল এখান থেকে কথাবার্তা, এখানে আর কিছু লাগবে না। আর হচ্ছে 47 সালে বাংলাকে রাষ্ট্রভাষা উদ্দেশ্যে দেখা, এটা একটু আমাদের রাষ্ট্রভাষা পরিষদ যেগুলা কয়েকটা গঠিত হয়েছে, তো তার মধ্যে যেটা কেন্দ্রীয় পরিষদ সেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। তবে এইটা একটু জাস্ট কত সালের কত তারিখে 47-এর 1 অক্টোবর রাষ্ট্রভাষা বাংলা, রাষ্ট্রভাষাকে বাংলাকে রাষ্ট্রভাষা করার উদ্দেশ্যে ঢাকায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। প্রথমটা হচ্ছে কি, 1 অক্টোবর, কত 1 অক্টোবর 1947 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঠিক আছে। কারণ কি আমাদের এই যে টোটাল জনসংখ্যার ভিতরে প্রায় আমরা যদি বলি যে 56% হচ্ছে মাতৃভাষা বাংলা ছিল, ঠিক আছে। তো বেশিরভাগ মানুষের রাষ্ট্রভাষা যেহেতু বাংলা, তো সেই ক্ষেত্রে বাংলায় তো হওয়ার কথা, কিন্তু যেহেতু প্রশাসনিক সব যত নেতা ছিল অথবা যারা মন্ত্রী ছিল তারা অধিকাংশই আর কি উর্দু ভাষাভাষী ছিল, পাকিস্তানে ছিল, সেজন্য তারা তাদের জোর খাটিয়ে আর কি এগুলো উর্দুকে রাষ্ট্রভাষা করার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করে। তো আমরা সামনে দেখতে পাবো যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ এরকম নামে আরও আরও আর কি সংগঠন তৈরি হয়েছে। তো আমরা সামনে আগাই। এই যে এটাকে আমরা এই মনে রাখতে, আমি যদিও সামারি করে দেবো আপনাদেরকে, এখান থেকে 1 অক্টোবর 1947 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, এটা মনে রাখবেন। এবং এর পরবর্তীতে 2 মার্চ কত সাল, 48 সালের 2রা মার্চ, এটা লাগবে কিন্তু 48 সাল, 48 সালের 2রা মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাহলে প্রথমটা দেখতে হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। দেখেন এই মানে একটা একটা করে শব্দ কিন্তু বাড়বে, ঠিক আছে। প্রথমে হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এরপরে হলো সর্বদলীয় রাষ্ট্র। এখানে কিন্তু কি বেশি হয়েছে, সর্বদলীয়, কি বেশি হয়েছে, সর্বদলীয়, ঠিক আছে। আর পরবর্তীতে যখন কোথায়, এই যে 52 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ছিল, সাথে আরেকটা কথা যুক্ত হয়েছে, সেটা কি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ, ঠিক আছে। এই তিনটা, এর মাঝেও ভাষা কমিটি গঠন হয়েছিল, পূর্ব বাংলা ভাষা কমিটি। এটা খুব একটা লাগবে না, এটা লিস্ট ইম্পর্টেন্ট, কিন্তু লাগবে কি ওই তিনটা আমি আবার একটু বলে দিই, ঠিক আছে। যে আমরা দেখছি যে আমরা সাল লিখি, ঠিক আছে, সাল লিখলে সুবিধা হবে। 1947 হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আমাদের সংক্ষেপে লিখলাম। এটা কোথায়, আমি এখান থেকে দেখাই দিই তাহলে বেশি ভালো হবে, হয়তো না। 47-এ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, 1 অক্টোবর 1947। এরপরে 1948-এর 2রা মার্চ, 1948-এর 2রা মার্চ, তাহলে কত মাস পরে, 1 অক্টোবর, অক্টোবর যে শুরু হয়, অক্টোবর গেল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে ঠিক 5 মাস পরে, মাস মনে রাখবেন যে হ্যাঁ, প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের 5 মাস পরে কি মানে কি তৈরি হয়েছিল, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। কারণ এটা তো কোনো দলীয় না, এটা সব দলের অংশগ্রহণে হয়েছিল। এর পরবর্তীতে 4 বছর পরে 31 জানুয়ারি, এটা খুবই ইম্পর্টেন্ট, 31 জানুয়ারি ভাসানীর নেতৃত্বে, সভাপতিত্বে একটা একটা ওই সংগ্রাম পরিষদ বা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তৈরি হয়, সেটা সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
যদি এখানে লেখাটা কেটে গেছে, দেখা যাচ্ছে, আমি আশা করি দেখা যাচ্ছে সর্বদলীয় রাষ্ট্র, এই রাষ্ট্র কথাও দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, এখান থেকে লাগবে হচ্ছে কাজী গোলাম মাহবুব, নিশ্চয় আছে আহ্বায়ক। আর 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এর আগে কিন্তু 21শে ফেব্রুয়ারি হতো না, আমরা জানি যে তার আগে 11ই মার্চ, এই যে এইটা, এই 11ই মার্চ, এই 11ই মার্চে কী হয়েছিল, যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়েছিল, সেই ক্ষেত্রে রাষ্ট্রভাষার ক্ষেত্রে সরকারের ষড়যন্ত্র রোধ করার জন্য সাধারণ ধর্মঘট ডাক দেয়। আর আমাদের ধর্মঘট হইলেই সেদিন কি পুলিশ গুলি চালায়, কেউ আহত নিহত হয়, অথবা সেই দিনটা কি হয়ে যায়, একটা স্মরণীয় দিন হিসেবে তৈরি হয় এবং সেটা একটা দিবস হয়ে যায়, আমরা সেটা মুখস্থ করি, তাই না? এই তো নিয়ম। তো আমরা সেই নিয়মের ব্যত্যয় এখানেও ঘটে নাই। এখানেও 11 মার্চ আর কি ধর্মঘট ডাকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেহেতু 2 মার্চ গঠন হয়েছে, তার 10 দিন পরেই কি এরা একটা ধর্মঘট ডাকে। এটি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা দাবিতে প্রথম ধর্মঘট, 11ই মার্চ। এদিন ঢাকায় বহু ছাত্র আহত হয়, শেখ মুজিব গ্রেফতার হন। এটাই ছিল বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনে প্রথম গ্রেফতার। এগুলো লাগবে না, বঙ্গবন্ধু বিষয়ে এবছর প্রশ্ন না আসারই খুব চান্স, যে আসবে না এরকম ধারণা, কারণ যেহেতু আন্তর্জাতিক অ্যাড করছে। তো আসলে বঙ্গবন্ধু টপিক অত ইম্পর্টেন্ট না, কারণ এত টপিকের মধ্যে এই টপিক দেবে না, আর দিলেও মুক্তিযুদ্ধ থেকে দেবে, বঙ্গবন্ধু থেকে দেবে না, যতটুকু ধারণা করা হচ্ছে। আচ্ছা, এরপর দেখে 1948 থেকে 52 ভাষা আন্দোলনের সময়কালে 11ই মার্চ, খুব খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু, যে এটা যে 1948 থেকে 52 ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর 11ই মার্চকে ভাষা দিবস হিসেবে পালন করা হতো। ঠিক আছে, এইটাই। আর একমাত্র উর্দু হবে পাকিস্তান রাষ্ট্রভাষা, এই কথা কত তারিখে বলেন? 48 সালের 21শে মার্চ, তখন মোহাম্মদ আলী জিন্নাহ বলছিল, কোথায়? রেসকোর্স ময়দানে। তো এই কথাগুলো লাগবে এখান থেকে, এর বেশি আর কিছু লাগবে না। 48 সালে আমরা কি কি মনে রাখবো? 47 সালে আমরা খালি একটা কথাই মনে রাখছি, একটা কথা না, আমরা জাস্ট 2-3টে কথা মনে রাখবো 47 সালে। সেটা কি? এক হলো, আমরা জানি 47 সালের 14ই আগস্ট, যেটা 14ই আগস্ট, 14ই আগস্টকে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 15ই আগস্ট ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, বা ইন্ডিয়া আর কি তৈরি হয়, স্বাধীন হয়, যেটা বলেন হোয়াটএভার। এখন এরপরে মনে রাখবো হচ্ছে 2রা সেপ্টেম্বর, যেটা সেটা মতানৈক্য আছে এখানে, 1লা সেপ্টেম্বরও বলা হয়। তো ওইটা মনে রাখবো যে আবুল কাশেম একজন শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার নেতৃত্বে এটি সাংস্কৃতিক মজলিস কিন্তু, মানে সংগঠন, কিন্তু এটা কিন্তু কোনো রাজনৈতিক না। এই সাংস্কৃতিক যেই প্রতিষ্ঠান তমুদ্দুন মজলিস, সেটা গঠিত হয়। এবং 47 সালের 15ই যে সেপ্টেম্বর, এই 15ই সেপ্টেম্বর হচ্ছে প্রথম ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা বের হয়। সেটা কি? পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা হওয়া স্বাভাবিক, তাই না? এবং জাস্ট 4টা কথা মনে রাখতে পারি, 3টা বললাম, যে একটা হচ্ছে 14ই আগস্ট পাকিস্তান ইন্ডিয়া, এটা যে জন্ম হয়েছে, 14ই আগস্ট 15ই আগস্ট পাকিস্তান, 14ই আগস্ট 15ই আগস্ট ইন্ডিয়া। আর 1লা সেপ্টেম্বর হচ্ছে তমুদ্দুন মজলিস, এটা গঠন হয়েছে। কেন এটা মনে রাখতে হবে? কারণ এটা হচ্ছে ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত, খুব গুরুত্বপূর্ণ এই বছর পরীক্ষার জন্য। আর 15ই সেপ্টেম্বর যেটা, সেটা মনে রাখতে হবে এই জন্য যে প্রথম পুস্তিকা বের করছিল ভাষা আন্দোলনের। প্রথম পুস্তিকা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। আর এই 3টা, আর পাশাপাশি আরেকটা মনে রাখতে হবে যে এই যে বাংলা ভাষা আন্দোলনের যে একটি মুখপাত্র হিসাবে 48 সাল থেকে 61 সাল পর্যন্ত তমুদ্দুন মজলিস থেকে একটা পত্রিকা প্রকাশ হতো, সেই পত্রিকার নাম হলো সাপ্তাহিক সৈনিক। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এখান থেকে, আমি আরও ছোট করে দিই, এখান থেকে 2টা জিনিস মনে রাখবেন। একটা হলো সাপ্তাহিক সৈনিক যে পত্রিকা, এটা মনে রাখবেন। আর তমুদ্দুন মজলিস কত সালে, অথবা কত সালে এবং কে গঠন করে, এটা মনে রাখবেন। জাস্ট এই 2টা, ঠিক আছে? আমি সাল ভাগ করে ছোট ছোট করে দিচ্ছি। 48 সাল থেকে কি কি মনে রাখতে হবে?
48 সালে মনে রাখতে হবে যে এখানে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ও আমাদের এখানে একটা মিস গেছে মনে হয়, না 1 অক্টোবর মনে না রাখলে হবে, এখান থেকে এটা এটা অত বেশি ইম্পর্টেন্ট না, তাও ওই দুইটার পরে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ঠিক আছে, যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেহেতু অনেক হয়ে যায়, মিল প্যাচ লেগে যায় যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়েছে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়েছে, তারপরে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কবে পরিষদ মানে কবে গঠিত হয়েছে। তো এই তিন সময় আমি এক সিরিয়ালে লিখে দিই 1900 1947 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঠিক আছে। এরপরে 1948 সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে 1952, আমি নিচে দেখি 1952-তে এটা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ থাকবে, এর মাঝখানে ঢুকে যাবে হচ্ছে কেন্দ্রীয়, ঠিক আছে, কেন্দ্রীয়, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে 47 সালে, একটা 58 সালে, একটা 1952 সালে। 47-এর আমরা জানি কি 1 অক্টোবর, 1 অক্টোবর, আর 48-এর ঠিক তাহলে এর থেকে 5 মাস পরে আমরা বলছি 5 মাস, 5 মান্থ, তাহলে আমরা জানি কি 2, আচ্ছা 2, এটা কি মার্চ, তাই না, 2 মার্চ। আর এর ঠিক 4 বছর পরে 31 জানুয়ারি হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। আচ্ছা এটা একটু নোট ডাউন করে নেবেন, আপনার ওই পিডিএফ থেকে পড়লেও হয়ে যাবে, পিডিএফ আমি অ্যাড করে দেবো, ডেসক্রিপশন লিঙ্কে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সামনে আগে, এখানে যেহেতু অনেক কনফিউশন একটা জায়গা ছিল, অনেক সময় নিয়ে ফেলছে, এখানে আমরা একটু দ্রুত আগায় যাবো, হ্যাঁ, যেগুলো একেবারে লাগবে সেগুলো পড়বো, এর বেশি কিছু পড়বো না। তাহলে আমরা এখান থেকে আর 48 সালে কী কী মনে রাখতে হবে বলছি, 48 থেকে মনে রাখতে হবে বলছে 11ই মার্চকে ভাষা দিবস হিসেবে পালন করা হতো, কত থেকে কত, 48 থেকে 52 সাল অবধি, এই কয় বছর, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি তো আমরা এখন করি কিন্তু আগে ছিল না, 21শে ফেব্রুয়ারি হচ্ছে 52-র সময়, 52 সালে আর কি, এই যে 52 সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি, ওরা 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা পালনের সিদ্ধান্ত নেয়, সারা হরতাল কর্মসূচি পালন করে। আমরা জানি হরতাল হলে গুলি চললে সেখানে কী হবে, হতাহত হবে, এবং একটা দিন গঠিত হবে, সেই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালিত হবে, এবং সেই দিবসটা আমাদের কী করতে হবে, মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষায় তাই আসবে, ঠিক আছে। তো আমরা এখন দেখি এখানে কি আছে, এখান থেকে আমাদের 48 সালে তো বললাম, 48 সালে মনে রাখতে হবে ওই একটা, যে 11ই মার্চকে আর কি, একটা দুইটা, একটি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর একটা 11ই মার্চকে হলো ভাষা দিবস হিসেবে পালন করা হতো, এই দুইটা মনে রাখতে হবে এখান থেকে। আর এরপরে 49-এ মনে রাখার মতো কিছু না, একটা কথাই আছে এখানে, যে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয়, এইটাই 1949 সালে। আর 50 সালে লিয়াকত আলী খান, যে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, সে বলে যে উর্দুই পাকিস্তানের জাতীয় ভাষা হবে। যে মনে রাখতে পারেন ভালো, মনে রাখতে পারেন সমস্যা নেই, কিন্তু যেগুলো অবশ্যই বলে দিচ্ছি সেগুলো অবশ্যই মনে রাখবেন, তাহলে পরীক্ষার হলে দেখবেন যে সেগুলো চলে আসছে।
কারণ অনেক কিছু তো মনে রাখা যায় না, সাধারণ জ্ঞান তো বারবার পড়ার বিষয়। আচ্ছা, এরপরে দেখি 52 সালে কি হয়েছে। 52 সালে মনে রাখতে হবে যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল 31 জানুয়ারি। আর এরা হচ্ছে প্রথম সিদ্ধান্ত নেয় 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। তার মানে 21 ফেব্রুয়ারি দেখে কি হয়েছিল। এখান থেকে কিন্তু এই জিনিসটা খুবই, এই লাইনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা কেন বললাম, 21 ফেব্রুয়ারি তো আমরা জানি, কিন্তু অনেকে জানি না যে বাংলায় কত তারিখ ছিল এবং কি বার ছিল। কিন্তু পরীক্ষায় দেখা গেছে যে কত সাল, কত তারিখ, কি বার, এই তিনটাই আসছে। তাহলে আমরা মনে রাখবো যে 1358 সাল। ঠিক আছে, আমরা জানি কি যে যদি ইংরেজি যেই সাল, এই সাল থেকে যদি আমরা 593 বিয়োগ করি তাহলে আমরা বাংলা সাল পাই। এটা একটা ট্রিক্স, বা সহজে বের করার বাংলা সাল। যদি কোনো সময় ভুলে যান তাহলে বাংলা সাল মনে থাকলে যোগ বিয়োগ করে আপনি বের করে ফেলতে পারবেন। যদিও বাংলা সাল যেহেতু আমরা মুখস্থ রাখি না বা মনে থাকে না, এই কারণে আর কি এই ট্রিক্স দেওয়া। তো এখান থেকে মনে রাখতে হবে কি, 21 ফেব্রুয়ারি বাংলা 1358 সাল 8ই ফাল্গুন বৃহস্পতিবার। এই তিনটা জিনিস, এই যে বাংলায় যে তিনটা বললাম না, যে 1358 আর 8ই ফাল্গুন আর হলো বৃহস্পতিবার, এই তিনটে যে আসে যে 21 ফেব্রুয়ারি কি বার ছিল, বৃহস্পতিবার, বাংলায় কত সালের কত তারিখ ছিল, 1358 সনের 8ই ফাল্গুন ছিল। এটা মনে রাখতে হবে এখান থেকে। ঠিক আছে, আর এখানে কে কে মারা যায় এই জিনিসটা অবশ্য আমরা জানি, অনেক ছোটোবেলা থেকেই আমরা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি যে বরকত, রফিক, শফিক, জব্বার সহ অনেকে মারা যায়। এগুলো কিছুই লাগবে না। লাগবে হলো প্রথম শহীদ মিনারের স্তম্ভ তৈরি করে, যেহেতু মেডিকেলের জন্য যদি যারা পরীক্ষা দেবেন তারা দেখবেন যে এখানে মেডিকেলের বিষয় আছে, তো আসতেও পারে, বলা যায় না। তো 23 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার স্মৃতিস্তম্ভ তৈরি হয়। প্রথম শহীদ মিনার স্মৃতিস্তম্ভ, এটা কিন্তু স্মৃতিস্তম্ভ, প্রথম শহীদ মিনার না, প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ এটা। ঠিক আছে, আর প্রথম শহীদ মিনার যেটা আর কি কেন্দ্রীয় যেটা আছে, সেটা 63 সালে আর কি নির্মিত হয় সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে 63 সালের কথা, বা 61 বা 63 এরকম, আমরা দেখবো সামনে আছে। আচ্ছা দেখি, তাই ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার কি হয়, নির্মিত হয়, এটা রাখবে। ঠিক, কিন্তু পাকিস্তান শহীদ মিনারগুলো কি দেশের শত্রুদের বিরুদ্ধে একটা কি ছিল, একটা হাতিয়ার ছিল। তো তারা কি এটা সহ্য করতে পারে না, তারা কি করছে 23 ফেব্রুয়ারি যখন ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে, ডিএমসির প্রাঙ্গণে যখন শহীদ মিনারের স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, 24 ফেব্রুয়ারি সেই প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন, হ্যাঁ করা হয়। এবং 26 ফেব্রুয়ারি এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন কিন্তু এই যে শহীদ যারা হয়েছে তাদের পিতা একজন। এবার 26 ফেব্রুয়ারি এই শহীদ মিনার স্মৃতিস্তম্ভ কী করে ফেলা হয়, ভেঙে ফেলা হয়। ঠিক আছে, খুবই বেদনাদায়ক। এবং 54 সালে এটা অনেক অনেক বেশি আসছে, অনেক অনেক বেশি আসছে যে কত সালে, খুবই প্যাচ লেগে যায় 56 আর 54, খুবই মাথায় রাখবেন, প্যাচ লেগে যায়। কেন বললাম, কারণ হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কোথায়, গণপরিষদে 1954 সালের 9ই মে, 1954 সালের 9ই মে গণপরিষদে বাংলাকে
অন্যতম রাষ্ট্রভাষা এই কথাটা মাথায় রাখবেন যে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে। আর 56 সালে একেবারে সাংবিধানিকভাবে কখন দেওয়া হয় স্বীকৃত? দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। এটা হচ্ছে অন্যতম রাষ্ট্রভাষা, অন্যতম, আর দ্বিতীয়। তো অন্যতম বলা হয়েছিল হচ্ছে 54 সালের 9 মে 54 সালের 9 মে বলা হয়েছিল, মানে পাকিস্তানের যে গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এখানে একটা কথা মাথায় রাখতে পারেন, এটাও পরীক্ষা আসছে, তবে এখানে উল্লেখ করা নেই। সেটা হলো যে 7 মে যে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে যে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব করা হয়, এই প্রস্তাব দিয়েছিলেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, ধীরেন্দ্রনাথ দত্ত। সে অনেক সময় মিশে বিসিএসসি কোশ্চেনে আসছিল যে ধীরেন্দ্রনাথ দত্ত বলা হয়েছিল যে ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? কয়েকজনের নাম দেওয়া ছিল, তার মধ্যে ধীরেন্দ্রনাথ দত্তর নাম ছিল, এবং সঠিক উত্তর ওইটাই মানে ছিল আর কি। তো মনে রাখবেন যে গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব করা হয় কয় তারিখে? 7 তারিখে। ঠিক তার 2 দিন পরে 9 তারিখে স্বীকৃতি দেওয়াও হয়। কিন্তু 56 সালে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয়। ঠিক আছে, যেটা কার্যকর করা হয়েছিল কয় তারিখে? 23 মার্চ 1956, মানে ওই বছরই আর কি। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। এটা মনে রাখা লাগবে। আর বাংলা ভাষা সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার শুরু হয় 1975 সালে। আর সর্বস্তরে, এটা আসছিল মেডিকেল বলতেছে যে বিসিএস কোশ্চেনে, যে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাশ করা হয় 1987 সালে। ইম্পর্টেন্ট কয়টা লাইন আমরা এখান থেকে প্রত্যেকটি এর ভিতরে কিন্তু 4-5টা লাইন ইম্পর্টেন্ট, আমরা 4টা লাইন দাগাই দেবো। ঠিক আছে, 4টা লাইন দাগাই দেবো, সেই 4টা লাইন পড়বেন, এর বেশি পড়ার দরকার নেই। তাহলে কী পড়বেন এখান থেকে? 23শে ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার, নাম ছিল শহীদ স্মৃতিস্তম্ভ, এটা ডিএমসি প্রাঙ্গণে তৈরি করা হয়, এই একটা লাইন। 2 নম্বর লাইন পড়তে হবে হচ্ছে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রস্তাব করেন হচ্ছে ধীরেন্দ্রনাথ। ঠিক আছে, ধীরেন্দ্রনাথ। ঠিক আছে, এখানে লেখা যাচ্ছে, লিখি একটু নামটা। ধীরেন্দ্রনাথ দত্ত। এনে কি করছিলেন? এনে হচ্ছে প্রস্তাব করছিলেন, প্রস্তাব করেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। এই জিনিসটা মাথায় রাখা লাগবে। তাই 2টা লাইন বললাম। 3 নম্বর লাইন কি মাথায় রাখবেন? যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অন্যতম রাষ্ট্রভাষা দেওয়া হয় 54 সালের 9 মে, অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর 1956 সালে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে কি দেওয়া হয়? স্বীকৃতি দেওয়া হয়। এটা হচ্ছে 3 নম্বর, মানে অন্যতম কখন আর দ্বিতীয় কখন, এই দুইটা মিলে একটা লাইনে নিয়ে আসবেন। আর এই 3টা গেল। ঠিক আছে, এই 3টা। আর আরেকটা বলছি কি, যে জীবনের সর্বস্তরে 1987 সালে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল, তখন 1987 সালে বাংলাকে জীবনের
সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস করা হয়। ঠিক আছে, আর বাংলাকে এই চারটা লাইন মনে রাখলে হচ্ছে। আর এরপরে যদি পারেন তাহলে এটা মনে রাখবেন যে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ দেওয়া হয় কোন সরকারি কাজে, কোন কাজে, সরকারি কাজে শুধুমাত্র বাংলা ভাষা নির্দেশে জারি করেন 1975 সালে। এখন এইখানে ওই যে আমরা যে গুছাই দিয়েছিলাম সেটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়, 1 অক্টোবর 1947। আহ্বায়ক ছিল নুরুল হক ভূঁইয়া। আহ্বায়ক লাগবে না, এটা কেটে দেন। পড়ে রাখলে ভালো, যখন যদি লেসন পড়ে মানে না আসারই সম্ভাবনা বেশি। ঠিক আছে, আর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা গঠিত হয় 2রা মার্চ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা হচ্ছে 31 জানুয়ারি, কোথাও কোথাও 30 জানুয়ারি বলা আছে। তো এটা মাথায় রাখবেন যে 31 জানুয়ারির কথা বলা হয়েছে, 31 জানুয়ারি হবে। ঠিক আছে, যেহেতু এখানে রেফারেন্স দিয়ে দিচ্ছে ওরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব নবম দশম শ্রেণীর বই অনুযায়ী। তো এইটাই আর কি। ঠিক আছে, আমরা কোশ্চেন সলভ করে এখানে কিছু কোশ্চেন সলভ করলে হয়। দেখি বাংলা ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন সংগঠন? আমরা জানি তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস ভাষা আন্দোলন বিষয়ক যে পুস্তিকা প্রকাশ করে তার নাম কি? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? এটা আমরা পড়ছি, এর আগেই পড়ছি। তমদ্দুন মজলিস কত সালে গঠিত হয়? এটা বলছিলাম মনে রাখতে যে কত সালে, 1947 সালের 1 সেপ্টেম্বর। কে কে লিখছেন এটা খুব লেস ইম্পর্টেন্ট, তাও একবার পড়ে রাখেন যাতে সহজ হয়। 3জন লিখছিলেন যে প্রথম পুস্তিকা বাংলা না উর্দু, এই পুস্তিকা প্রথম লেখেন কে কে? আবুল কাসেম, যে হচ্ছে প্রতিষ্ঠাতা বা যার নেতৃত্বে প্রতিষ্ঠান গড়ে ওঠে তমদ্দুন মজলিস। আমাদের বিখ্যাত লেখক আছে একজন, কাজী মোতাহার হোসেন, খুবই পরিপাটি সম্পন্ন লেখক, এবং আবুল মানসুর আহমেদ, এই 3জন হচ্ছে লেখক ছিলেন। তমদ্দুন মজলিস কী ছিল? এটা অনেকবার আসছে। অনেকে মনে করে যেহেতু ভাষা আন্দোলনের সাথে জড়িত তাহলে এটা রাজনৈতিক প্রতিষ্ঠান, কিন্তু না, এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, এটা 5 স্টার দিয়ে রাখবেন, 5 স্টার। তমদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলনের সাথে জড়িত, সহজ একেবারে। পাকিস্তানের নামের কথা প্রথম উল্লেখ করে যে ক্যামব্রিজ কলেজের, ক্যামব্রিজের যেই বিশ্ববিদ্যালয়ের যে আর কি একজন স্টুডেন্ট, যার নাম কি রহমত আলী, সে 1900 কত সালে, 1933 সালে তার একটা বইতে পাকিস্তান নাম উল্লেখ করছিলেন। এটা আসে অনেক সময়, এটা আমরা যদিও ভিতরে পড়িনি। প্রথম সামরিক আইন কত সালে জারি করা হয়? 7 অক্টোবর 1958 সালে সামরিক আইন জারি করা হয়েছিল। এটা কিন্তু আরও পরের কথা, অনেক পরের কথা। আমরা 56 সাল পর্যন্ত শেষ করছি। তো 7 অক্টোবর 1958 হলো প্রথম সামরিক আইন জারি করা হয়। আওয়ামী লীগ প্রতিষ্ঠা কবে? এটা লাগবে না। তমদ্দুন মজলিস থেকে প্রথম পত্রিকা, এইটা এই সবগুলোর ভিতরে জাস্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট যদি বলি, এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। 7 স্টার দিয়ে রাখেন, যদি আসে এখান থেকে তাহলে এইটাই আসবে যে পত্রিকার নাম কি? সাপ্তাহিক সৈনিক। ঠিক আছে, তো এখান থেকে কনফিউশনের একটা ব্যাপার আছে, সেটা কি যে যে পুস্তিকা প্রকাশ হয়, এটা পুস্তিকা, প্রথম পুস্তিকা একটা বই, ছোট বই বের হয়েছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। আর এটা হচ্ছে সাপ্তাহিক সৈনিক, মানে প্রত্যেক সপ্তাহে তমদ্দুন মজলিস থেকে কত সাল থেকে কত, 1948 থেকে 1948 থেকে 52 পর্যন্ত, 52 না, দুঃখিত 1948 থেকে 1961, অনেক বছর, তাই না, সাপ্তাহিক সৈনিক প্রকাশিত হতো। এটা মাথায় রাখা লাগবে।
আচ্ছা, আমরা এখান থেকে সংক্ষিপ্ত পরিচিতি আমরা একটু দেখবো। 8জন ভাষা, এর মধ্যে জাস্ট 4টা লাইন বা 5টা লাইন পড়তে হবে। যদি দাগানো বোল্ড করা লাইন দাগাই দেওয়া হয়েছে এগুলো পড়লেই হবে। এখান থেকে জাস্ট আমি 2টা লাইন দাগাই দেবো, সেই 2টা লাইন পড়লেই হবে, আর কিছু বলা লাগবে না। প্রথম শহীদকে এটা এতবার আসছে বলার বাইরে, যে ভাষা আন্দোলনের প্রথম শহীদ আছে রফিক উদ্দিন আহমেদ, এটা লাগবে। আর আবুল বরকত, যে তার ডাক নাম কি ছিল, আবাই, ঠিক আছে, এই 2টা পড়লেই হবে। আর এরপরে যদি আরও পড়তে চান তাহলে এটা বলবেন যে দ্বিতীয় শহীদ হচ্ছে আব্দুল জব্বার, এটা লাগবে না যদিও, তারপরেও জাস্ট পড়ে রাখা। কিন্তু এইগুলো পড়লে আর কিছু লাগবে না, ঠিক আছে, আর কিছু লাগবে না। এটা একটু পড়তে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা বিভাগের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিল হচ্ছে আবাই। এই আবাই যে সে হচ্ছে আবুল বরকত, এই আর কি, এখান থেকে পড়তে হবে। আর সর্বকনিষ্ঠ যে ওহিউল্লাহ, এটাও আসে না এর কোথাও, তাও আসার সম্ভাবনা আছে। যে সর্বকনিষ্ঠ প্রথম যে সে হচ্ছে রফিক উদ্দিন আহমেদ, দ্বিতীয়তে হচ্ছে আমাদের আব্দুল জব্বার। আর এই যে আমরা উপরে পড়ে আসছি যে আব্দুল জব্বার হচ্ছে দ্বিতীয়, প্রথম হলো রফিক উদ্দিন আহমেদ, এবং সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছে কিশোর ওহিউল্লাহ, এটা লাগবে, আর কিছু লাগবে না এখান থেকে। আচ্ছা, নারীদের অবদান আমরা এখান থেকে একটু পড়বো হালকা করে। যে যদি আসে নাই কোথাও, তারপরও আসতে পারে। নারী জাগরণ, যেহেতু নারী ক্ষমতায়নের ব্যাপার স্যাপার আছে। তো প্রথম নারী ভাষা সৈনিক কমলা ভট্টাচার্য, আবার কমলা হ্যারিস মনে করেন না কেউ, কমলা ভট্টাচার্য মনে রাখতে পারেন ওইভাবে, যে প্রথম নারী একটা বিষয়, যে কমলা ভট্টাচার্য, খুবই আনকমন নাম। বা আমি শ্রদ্ধার সাথে বলি, তারা যেহেতু এই ভাষার জন্য তারা করছেন, আন্দোলন করছেন, তো এটা মনে রাখা লাগবে যে কমলা ভট্টাচার্য হচ্ছে প্রথম ভাষা সৈনিক, নারী ভাষা সৈনিক, ঠিক আছে। এখান থেকে একটা মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। ভাষা আমরা এর আগে বলছি, ভাষা আন্দোলনের সময় পূর্ব পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এদেরকে একে বলা হচ্ছে পূর্ব বাংলার গাদ্দার, বাঙালি হয়েও বাঙালিদের উপরে গুলি চালাইছিল। তো নুরুল আমিন ছিল হচ্ছে মুখ্যমন্ত্রী। আর এই পাকিস্তানের যে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, ইনি ছিল হচ্ছে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। আর এই দেখছেন পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর, এই যে ফিরোজ খান নুন, এই নুন থেকে কিন্তু ওই ভিকারুন্নেসা যে নুন, এটাও কিন্তু ওই তারই ইসে থেকে আসছে। দেখ আমরা ওদিকে যাবো না, ইতিহাসে যাবো না। তো আমরা দেখি এখানে কার নামে কোন হয়েছে, তার গ্রাম, মানে সকল ওই ভাষা শহীদ যারা ছিল তাদের, তারা যেই গ্রামের, সেই গ্রামের নাম, তাদের নাম অনুসারে আর কি হয়েছে। তো এটা লাগবে না, এখানে কিছুই লাগবে না। এটা লাগবে, রাষ্ট্রীয় হিসেবে স্বীকৃত ভাষা শহীদ হচ্ছে 5জন। আর প্রথমবারের মতো ভাষা আন্দোলনে 21 পদক প্রদান করা হয় 6জন ভাষা সৈনিককে। আর 2000 সালে ভাষা শহীদ বরকত জব্বার, সালাম, রফিক, শফিউল এবং ভাষা সৈনিক, এরা কিন্তু শহীদ। আর ভাষা সৈনিক হচ্ছে গাজীউল হক। এই 5জন তো পায়, তাই না? এই আমরা 6জন পড়লাম এখানে, আবার এখানে 5জন, তাহলে কি প্যাঁচ লেগে গেল নাকি? প্যাঁচ লেগার জায়গা নেই। এখানে হলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত 5জন, কিন্তু এর সাথে আরেকজন যে গাজী গাজীউল হক, ইনি ভাষা সৈনিক, ইনি মারা যায় না, ইনি বেঁচে আছে। তো যার কারণে সে ভাষা সৈনিক। এই 5জনের পাশাপাশি এই একজন যে সৈনিক গাজীউল হক, সেও কি এই 21 পদক পেয়েছিল, ভাষা আন্দোলনে 21 পদক।
এখানে কোশ্চেন অ্যান্সার আছে, আমরা এখান থেকে দেখতে পারি যে কি, যেমন এখানে অবশ্যই পড়তে হবে, জাস্ট একবার করে দেখাই দেবো তাহলে হয়ে যাবে। এখানে যত কোশ্চেন আছে সব কোশ্চেন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসছে, ঠিক আছে, সেইগুলোই আর কি, যদিও এর পাশে রেফারেন্স দেয়নি, কিন্তু এরা এই কোশ্চেনগুলো উঠায় যে কোশ্চেনগুলো কী করা হয়েছে, যে কোনো না কোনো বছর আর কি আসছে, হয়তো মেডিকেলে অথবা ডেন্টালে অথবা ইউনিভার্সিটিতে অথবা বিসিএসে অথবা জব পরীক্ষায়, যেখানে আর কি আসছে কোথাও না কোথাও। সূত্রপাত কবে হয় আমরা জানি, এটা সূত্রপাত 1947 সালে। আমরা কেন ওই যে বললাম, কারণ হচ্ছে আমাদের কি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল 1 অক্টোবর, মনে আছে তো? যে তারপরে বলছে কি যে বাঙালি জাতীয়তাবাদ চেতনার পরিপূর্ণতা পায় কবে, ভাষা আন্দোলনের মাধ্যমে। রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে প্রথম ধর্মঘট হয় আমরা জানি 11ই মার্চ, এবং এই 11ই মার্চে কী করা হতো, ভাষা দিবস হিসেবে পালন করা হতো কত থেকে কত, 48 থেকে 52 অবধি। এই 11ই মার্চকে, 11ই মার্চ এটাই ছিল কি ভাষা দিবস, ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে, ভাষা দিবস ছিল। আচ্ছা, এরপরে সর্বদলীয় কেন্দ্রীয় কমিটি কবে গঠিত হয়, কেন্দ্রীয় কেন্দ্রীয় তার মানে আমরা 3 নাম্বারটা কিন্তু মানে 52 সালে, যেটা 31 জানুয়ারি, আবার কোথাও কোথাও 30 জানুয়ারি বলা আছে, কিন্তু 31 জানুয়ারি যেহেতু মাধ্যমিকের বইতে আছে, তো আমরা এটাই আপাতত ধরবো, এবং অপশনে এইগুলোই থাকবে, একাধিক কনফিউশন করা থাকবে না। এরপরে এই যে বলছিলাম কি বার ছিল, এই যে চলে আসছে কত, কোন বার কি বার ছিল, 8ই ফাল্গুন 1358 সালে, 58 বঙ্গাব্দের বৃহস্পতিবার ছিল, এটা মনে রাখা রাখবে। যে সরকারের 52 সালে যে 44 ধারা ভঙ্গ করে ডিএমসি আমতলায় যে যুব সমাবেশ হয়েছিল, কার সভাপতিত্ব হয়েছিল, ওই ভাষা সৈনিক যে 21 পদক পাইছিল আনম গাজিউল হক, এই আনম গাজিউল হকের নেতৃত্বে বা সভাপতিত্বে এই 44 ধারা ভঙ্গ করে ছাত্ররা এবং যুব সমাবেশ করছিল। উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব কবে, এটা করাচিতে শিক্ষা সম্মেলনে 1947-এ। আমরা জানি যে সূত্রপাত ঘটে, ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে কবে, 47-এ, ঠিক আছে। পাকিস্তানের গণপরিষদে এই যে আমরা এই দেখছি, আমরা ওইখানে বলেও দিচ্ছিলাম, এখানে লিখে দিছে, প্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান কে, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, ধীরেন্দ্রনাথ দত্ত। এইটাই পাকিস্তান গণপরিষদের কোন অধিবেশনে উর্দু ইংরেজির সাথে বাংলাকে অন্যতম, এই যে আমরা বলছিলাম যে ভাষা গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়, আচ্ছা এটা বলা হয় নাই, প্রথম প্রস্তাব দেয় কিন্তু প্রত্যাখ্যাত হয় প্রথম অধিবেশনে 1948, এটা লেস ইম্পর্টেন্ট। তারপর মনে রাখতে পারেন যে প্রথম অধিবেশনে উর্দু ইংরেজির সাথে বাংলাকে গণপরিষদের ভাষা হিসাবে গ্রহণ যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা প্রত্যাখ্যাত হয়েছিল 1948 সালে। 1947 সালে তো দেশ গঠনের পরে, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্র গঠনের পরে 1948 সালে আর কি প্রথম অধিবেশন হয়, সেই অধিবেশনে এই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। এই যে এটা বলছিল যে জিন্না, যে স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইজ গোয়িং টু বি উর্দু অ্যান্ড নো আদার ল্যাঙ্গুয়েজ, কবে কোথায় দেওয়া হয়, মোহাম্মদ আলী জিন্না বলছিল 1948 সালে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মোহাম্মদ আলী জিন্নাই বলছিল যে পাকিস্তান রাষ্ট্রভাষা উর্দুই হবে, ঠিক আছে। কত তারিখে, 24 মার্চ 1948। বাংলা ভাষা আন্দোলনে পূর্ব বাংলায় কোন ভাব আদর্শ, ওই যে আমরা বলছিলাম বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের এটাই কিন্তু আমাদের পূর্ব বাংলার ভাবাদর্শ ছড়িয়ে দেয় ভাষা আন্দোলনের সময়। গণপরিষদের প্রথম বাংলায় বক্তৃতা দেয় গণপরিষদে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ 1955 সালের 12ই আগস্ট উনি কি বাংলায় ভাষণ দেয়, প্রথম বাংলায় গণপরিষদে। গণপরিষদ বলতে পাকিস্তান, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে যেই প্রশাসনিক যে একটা
অধিবেশন হইতো, ওইটাই গণপরিষদ। গণপরিষদে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিস, ইনি হলো প্রথম কি দেন, বাংলায় বক্তৃতা দেন। ভাষা আন্দোলনের ফলে প্রতিষ্ঠান এটা আসছে, এটা কিন্তু রিসেন্ট ইয়ারেও আসছে, যে কোন প্রতিষ্ঠানটি তৈরি হয়, বাংলা একাডেমি। আমরা জানি বাংলা একাডেমির বিষয়ে একটা জিনিস জেনে রাখি যে এর যে বিল্ডিং, এর প্রধান ভবনের নাম কিন্তু বর্ধমান হাউস, বর্ধমান, ঠিক আছে, বর্ধমান হাউস। যারা সামনেও পাবো এটা, এখানে না, যখন বিভিন্ন প্রতিষ্ঠান পড়বো তখন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর, এটা এটা কিন্তু বলতে হবে, পূর্ব বাংলার গভর্নর বলেন দেখি, কমেন্ট করেন কি কে হবে। আমরা বলছিলাম পূর্ব বাংলার গভর্নর বা মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর বা মুখ্যমন্ত্রী ছিলেন কে, নুরুল আমিন। এবং এই নুরুল আমিন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কখন, যখন ইনি হলো ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর বা মুখ্যমন্ত্রী ছিলেন। আর এই নুরুল আমিনই যখন বাংলার বিজয় লাভ করে, অর্থাৎ স্বাধীনতার সময়, পাকিস্তানের স্বাধীনতার সময় দেখি, স্বাধীনতার সময় বাংলার কি ছিল, তিনি হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। এটা কোরিলেট করে পড়বেন, তাহলে এই যে একটা জায়গায় তো দুটো তথ্য চলে আসলো, তো এইটাই আর কি। এটাই বলছিলাম যে গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা বলছিল হচ্ছে 7ই মে, প্রস্তাব দিয়েছিল ধীরেন্দ্রনাথ দত্ত 7ই মে 1954 সালে, এবং 9ই মে হচ্ছে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। জানি উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা, উর্দুর পাশাপাশি যে দ্বিতীয়, উর্দুর পাশাপাশি বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয় হচ্ছে কত সালে, 56 সালে। 19 ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি সে প্রস্তাব মানে হয়, হুকুম হয়, এবং কার্যকর হয় হলো 23 মার্চ। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত অনুচ্ছেদ লাগবে না, 214 অনুচ্ছেদ লাগবে না, আমাদের অনুচ্ছেদ নাই, এটা ওই অনুযায়ী 214 অনুচ্ছেদে রাষ্ট্রভাষা সম্পর্কে কী বলা হয়েছিল যে দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শ্যাল বি উর্দু অ্যান্ড বেঙ্গলি, দুইটা হবে পাশাপাশি আর কি। এটা মাথায় রাখা লাগবে যে কে দিয়েছিল স্বীকৃতি। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে খাজা নাজিমুদ্দিন। আর এই খাজা নাজিমুদ্দিন কিন্তু মুখ্যমন্ত্রী, বাংলার এই পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল সময়। আবুল বরকত যে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ছিল, রাষ্ট্রবিজ্ঞান। আমরা এই আবুল বরকতের নাম কি বলছিলাম, যে আবাই, আবাই, ঠিক আছে, আবাই। বাংলা ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে পালিত হতো কোনটি, 11 মার্চ 1948 থেকে 52, এই সময়টা। কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন হচ্ছে গোলাম মাহবুব। এবং আমরা প্রথমে বলে আসছিলাম যে কত শতাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা, 56%। তো এই হলো আমাদের নিয়ে কথাবার্তা, ভাষা আন্দোলন। আমরা এরপরে পড়ব। আমরা এখানে দেখি যা কিছু প্রথম, এখান থেকে কি পড়তে হবে, এখান থেকে কিন্তু টোটালি ইম্পর্টেন্ট, সবগুলো পড়তে হবে, কিন্তু তার মধ্যে যেগুলো বোল্ড করা সেগুলো বেশি পড়তে হবে। প্রথম উপন্যাস কোনটা, প্রথম উপন্যাস হলো আরেক ফাল্গুন, জহির রায়হানের। কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। নাটক কি, নাটক ছিল হচ্ছে কবর নাটক, মনির চৌধুরীর। এই 3টা লাগবে, সংকলনটা লাগবে না। এরপরে লাগবে হলো গল্প কোনটা, 21 গল্প, জহির রায়হানের। আর ওই যে আনম গাজুল হক, যে 21 পদক পাইছিল, এবং যার সভাপতিত্বে
ডিএমসির আমবাগানে যুব সমাবেশ হয়েছিল 144 ধারা ভঙ্গ করে। তো সেই আনম গাজুল হকের গান হচ্ছে প্রথম গান ভুলবো না ভুলবো না, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম গান কোনটা? ভুলবো না ভুলবো না। প্রভাত ফেরির গান মৃত্যুকে যা তুচ্ছ করলে লাগবে না, এটা এখান থেকে কিছুই লাগবে না এগুলো ছাড়া। বলছি কোনটা? আরেক ফাল্গুন হচ্ছে প্রথম উপন্যাস, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে মাহবুব আলম চৌধুরী। কবর নাটক হচ্ছে মনির চৌধুরী, প্রথম নাটক কবর। আর গল্প 21 গল্প, এটা লাগবে 21 গল্প, এটা লাগবে 21 গল্প। আর লাগবে হচ্ছে ভুলবো না ভুলবো না, এটা হলো আমাদের গান। এবার ভাষা আন্দোলনের সাহিত্য, ওগুলো পড়ছি, আগেগুলো পড়ছে হচ্ছে প্রথম যেগুলো, আর এটা হচ্ছে সাহিত্য। বলছে কি যে এটা খুবই আসে চলচ্চিত্র, জীবন থেকে নেয়া, লেট দেয়ার বি লাইট, জহির রায়হানের চলচ্চিত্র। আর আরেক ফাল্গুন, এটা লাগে উপন্যাস আরেক ফাল্গুন, আমরা এইটা আগে পড়ে আসছি। নাটক তো পড়লাম, এই যে কবর মনির চৌধুরীর, এইগুলাই আর কি। 21 গল্প তো পড়ছি একটু আগে। আর এখান থেকে মনে রাখতে হবে যে ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা মাহবুব আলম চৌধুরী। কবিতা এখান থেকে আগে লাগবে না, এই যে 21 কবিতা, এটা লাগতে পারে আল মাহমুদের। আর আমাকে কি মাল্য দেবী দত্ত, নির্মলগুণ, এগুলো খুব লেস ইম্পর্টেন্ট। কিন্তু ওই যে বললাম এর আগেগুলো, সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে কোনটা প্রথম, যে এই যেটা বলছি এই টোটালটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, ভাষা আন্দোলন ভিত্তিক গান, আমরা গানটা খুবই সহজে পড়বো, ঠিক আছে, এবং খুব ট্রিক্সের সাথে পড়বো, মনে থাকবে ইনশাল্লাহ, আশা করি। দেখেন এখানে কি, আমার ভাইয়ের রক্তের গান 21 ফেব্রুয়ারি, এই গানটা কে লিখছে এটা তো আর বলার বাইরে। আপনারা এটা 9-10 সম্ভবত নাকি 8 বইতেই ছিল, তো আমরা সেখানে পড়ছি। একটা কবিতা শেষের দিকে ছিল সম্ভবত। তো আব্দুল গাফফার চৌধুরী এটা লিখছেন, গীতিকার, উনি লিখছেন, উনি গীতিকার। এখন এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে প্রথম সুরকারকে, ঠিক আছে, প্রথম সুরকারকে আব্দুল লতিফ, এই লতিফের ফ আছে, তো আমরা এখান থেকে মনে রাখবো কি ফার্স্ট, ফার্স্ট। আর এই আলতাফ মাহমুদ হচ্ছে দ্বিতীয় বা বর্তমান, তাহলে এই লাস্টে দ আছে, তাহলে আমরা মনে রাখবো কীভাবে দ্বিতীয়, দ্বিতীয়। তাহলে আমরা মনে রাখলাম যে প্রথম সুরকার আব্দুল লতিফ, দ্বিতীয় হচ্ছে আলতাফ মাহমুদ। এবার আমরা দেখি ভুলবো না ভুলবো না 21 ফেব্রুয়ারি, এটা হচ্ছে প্রথম গান। ওই যে আমরা বলছিলাম প্রথম গান ভুলবো না ভুলবো না, গাজীউল হক আনম, গাজীউল হক লিখছেও হক, সুর করছেও হক, নিজামুল হক, ঠিক আছে। এই গানটা আসছে, এটা অনেকবার আসছে, মানে মেডিকেলে আসে নাই, তবে বিসিএসে আসছে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এটা হচ্ছে আব্দুল লতিফ লিখছে, উনি সুর করছে। এটা লাগবে না। মোদের ভাষা আমারই, বাংলা ভাষা। তো এটা হচ্ছে অতুল প্রসাদ সেন, মোদের আশা অতুলনীয় গান না, এটা খুবই, গানটা কিন্তু অতুলনীয়। মোদের গর্ব মোদের আশা, এটা কি অতুলনীয় বিষয়, অতুলনীয়, অতুল, তাহলে মোদের গর্ব মোদের আশা, এটা হচ্ছে কি অতুল, মোদের গর্ব মোদের আশা অতুলনীয় গান, সেজন্য অতুল প্রসাদ সেন। এরপরে সালাম জানায় কি, সালাম জানায় হচ্ছে জব্বার, জব্বার হচ্ছে সালাম জানায়, তাহলে শুরু করা হচ্ছে জব্বার। আর ফজলে খোদা হলো
এর গীতিকার, গীতিকারটা আসে না, আসে হচ্ছে সুরকারকে। তো মনে রাখতে হবে সালাম সালাম হাজার সালাম অনেকবার আসছে। সালাম জানায় জব্বার, জব্বার সাহেব কি করে সালাম জানায়। এখান থেকে আর আসবে কি, আর তোরা ঢাকায় রক্তে ভাসাই দিয়ে আব্দুল লতিফ, মানে যেগুলো একটু আঞ্চলিক আর কি, আঞ্চলিক যে অ্যাকসেন্টগুলো, এই আঞ্চলিক অ্যাকসেন্টের যে গানগুলো, এইগুলো অধিকাংশই কিন্তু এই আব্দুল লতিফ যে তার মানে সুর করা এবং গাওয়া। যেমন এই যে আপনারা দেখতে পাবেন যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, হ্যাঁ, এটা আব্দুল লতিফ। তারপরে তোরা তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, এটাও কি আব্দুল লতিফ। মেডিকেলে আসছে কি রক্তে রাঙা একুশে গানটির প্রথম, আমরা প্রথম বলতে আমরা বলছিলাম কি যে ফতে ফার্স্ট, ফতে ফার্স্ট প্রথম শুরু করা হচ্ছে আব্দুল লতিফ, ঠিক আছে। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, সংক্ষেপে দেওয়া আছে কি কি, যে কাঁদতে আসেনি ফার্সি দাবি নিয়ে এসে প্রথম পাঠ করেন কে, লাগবে না, এটা লাগবে না। আপনারা বলতে পারেন কি প্রথম কাঁদতে আসেনি ফার্সি দেবে দাবি নিয়ে এসেছি, এটা মানে কার কবিতা, কার কবিতা বলতে পারবেন, কমেন্ট করেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি আমার ভাই রক্ত রাঙানো 21 ফেব্রুয়ারি 1954 সালে প্রভাত ফেরিতে প্রথম গাওয়া হয়, ঠিক আছে। আর আমার সোনার বাংলা যে আমাদের যে জাতীয় সঙ্গীত, এটা কিন্তু এই গানটা প্রথম ব্যবহার করা হয় কোন চলচ্চিত্রের, জীবন থেকে নেওয়া, যে চলচ্চিত্র ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, সেইখানে আমার সোনার বাংলা গানটি প্রথম জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রে কি করা হয়, গাওয়া হয়, ঠিক আছে। এবং এই 21শে ফেব্রুয়ারি আমার ভাই রত্ন 21শে ফেব্রুয়ারি এই গানটাও কিন্তু কোন চলচ্চিত্রে গাওয়া হয়, জহির রায়হানের জীবন থেকে নেওয়া, ওই একই গান। চলচ্চিত্র মুক্তি পায় জীবন থেকে নেওয়া, কবে মুক্তি পায় 1970 সালে। এগুলো একটু মনে রাখা লাগবে, আর কিছু লাগবে না এখান থেকে। ও এটা আসছিল বিভিন্ন এসে যে কবর নাটক প্রথম মঞ্চস্থ কোথায়, কেন্দ্রীয় কারাগার, ঢাকা কেন্দ্রীয় কারাগার, ঠিক আছে। এই ঢাকা কেন্দ্রীয় কারাগার কিন্তু আরেকটা নাম আছে, মানে আগে একটা নামে ছিল, সেটার নাম কি, সেটার নাম হলো আফগান দুর্গ, তাই না। এখন ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়েছে, যাই হোক। তাহলে এখন দেখেন এই 21শে ফেব্রুয়ারি আমরা একটু আগে বলছিলাম যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, তো সেটা এই কবিতাটা লিখছেন কে, প্রথম কবিতা রচনা করেছে মাহবুবুল আলম চৌধুরী। আমার ভাই রক্ত 21শে ফেব্রুয়ারি রচয়িতাকে আব্দুল গাফফার চৌধুরী, ঠিক আছে। ওই আমরা একটা কবিতা পড়তাম না যে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়ছে লতাটা খোকা তুই কবে আসবি, একটা চিঠি কবিতা ছিল, সেই কবিতা ওই লিখছিল হচ্ছে 52 ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ, এই কবিতা ছিল, এটা সম্ভবত এইটের বইতে ছিল যতটুকু মনে পড়ে। আচ্ছা, এখান থেকে সব কিছু আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে, আমরা ওইখানে যা বলছি সেগুলো থেকে আপনারা জাস্ট কোশ্চেন সলভ করে রাখবেন। দাম দিয়ে কিনেছি বাংলা আব্দুল লতিফ, মনোজ চৌধুরীর ভাষা আন্দোলন, কবর নাটক কোন বিষয়বস্তু ছিল, ভাষা আন্দোলন, এটা হচ্ছে প্রথম নাটক। আচ্ছা, এবার ভাষা আন্দোলন ভিত্তিক কিছু স্থাপত্য এবং স্থপতি, এগুলো একটু লাগবে। মোদের গরব, এটা আমরা জানি বাংলা একাডেমি চত্বরে আছে। অখিল পাল, এটা লাগবে। যা এখান থেকে সব কটা লাগবে, ঠিক আছে, এখান থেকে যে কয়টা আছে সবগুলোই লাগবে। তো এর মধ্যে বেশি লাগবে কোনটা কোনটা সেটা দেখি। বেশি লাগবে হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমার সম্ভবত এটা হচ্ছে 71 মিটার বা এরকম কিছু একটা, বা 71 থেকে 80-র মধ্যে যতটুকু মনে পড়ে, নাকি হ্যাঁ ওরকমই হবে নাকি। যাই হোক, মানে সব থেকে বড় এটা মনে রাখেন, কে তৈরি করছে, স্থপতিকে রবিউল হুসাইন। অমর একুশে, এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রবিউল হুসাইন
যেই সর্বোচ্চ শহীদ মিনার, এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অমর একুশেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহানারা পারভীন আর কি স্থপতি। আর শহীদ মিনার যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটা শিল্পী মুর্তজা বশির, উনি আর কি স্থপতি। আর মোদের গৌরব, এটা কোথায়? এটা হচ্ছে বাংলা একাডেমি চত্বরে, বাংলা একাডেমি চত্বরে, অখিল পাল। এখান থেকে এই কটা মনে রাখা লাগবে। তার মধ্যে আমি বললাম যে জাস্ট দুইটা বেশি মনে রাখবেন। সর্বোচ্চ শহীদ মিনার কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর কোনটা বলছি? আর বলছে হচ্ছে এই যে মোদের গৌরব, যেটা বাংলা একাডেমি চত্বরে। কে করছেন? অখিল পাল। আর এটা হচ্ছে রবিউল হোসেন। প্রথম শহীদ মিনারের বিষয়ে আমরা এটা করি। দেখেন, প্রথম এটা কিন্তু এখান থেকে আমরা আগেই পড়ে ফেলাইছি, এই এই পড়াটা আমরা আগেই পড়ে ফেলাইছি। তো আমি জাস্ট একবার রিক্যাপিটুলেশন করি যে প্রথম শহীদ মিনারের নাম কি? শহীদ স্মৃতিস্তম্ভ। আমরা জানি যে 21-22 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের পরে 23শে ফেব্রুয়ারি ডিএমসি প্রাঙ্গণে কী করা হয়? এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, ঠিক আছে। এবং 26 তারিখে সেটা কী করা হয় যে 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ সেনাবাহিনী সেই শহীদ মিনারটি ভেঙে ফেলে, ঠিক আছে। এবং আমরা বলছিলাম কি যে এক শহীদ পিতা দিয়ে এটা উদ্বোধন করেছিল, সেই শহীদের নাম হচ্ছে শহীদ শফিউর রহমানের পিতা মৌলভী মাহবুবুর রহমান। এই তিনটা, এখান থেকে তিনটা অপশন মনে রাখবেন, মানে কথা মনে রাখবেন। প্রথম শহীদ মিনারের নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। তারপরে কোথায় করা হয়েছিল? ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গণে। কয় তারিখ সেটাও মনে রাখবেন একই সাথে, 23শে ফেব্রুয়ারি। এবং কবে ভেঙে ফেলা হয়? 26শে ফেব্রুয়ারি ভেঙে ফেলা হয় 1952। ঠিক আছে। আর কেন্দ্রীয় শহীদ মিনার আমরা বলছিলাম যে 63 সালে, এই 63 সালে শহীদ বরকতের মা হাসিনা বেগমের দ্বারা উদ্বোধন করা হয়। স্থপতিটা খুবই 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 ইম্পর্টেন্ট, হামিদুর রহমান, এবং সহকারী ছিলেন হচ্ছে নভের আহমেদ। এটাও আসছিল একটা ইউনিভার্সিটি একটা কোশ্চেনে আমি দেখছি যে ছিল যে স্থপতি সহকারী কে ছিল, সহকারী কে ছিল স্থপতির সাথে? তো নভের আহমেদ, ঠিক আছে। কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কোথায়? ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। স্থপতি হামিদুর রহমান নভের আহমেদকে সাথে নিয়ে তিনি এটা নির্মাণ করেন। 1963 সালে শহীদ বরকতের মা হাসিনা বেগমের দ্বারা এটা উদ্বোধন করা হয়। কবে? 1963 সালের 21 ফেব্রুয়ারি। তো এই হলো, আমরা এটা তো পড়ে আসছি যে মোদের গৌরব, বাংলা একাডেমিতে এই যে মোদের গৌরব, অখিল পাল। অমর একুশে আমরা বলছি, এই যে অমর একুশে যেটা সেইটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তারপরে হচ্ছে মিনার হক, এটা লাগবে না। ওই যে বলছিলাম যে 71 ফুট, ঠিক আছে, 71 মিটার বলছিলাম, দুঃখিত, 71 ফুট, 71 ফুট। এটা এটা আসে বাংলা একাডেমির সদর দপ্তর বর্ধমান হাউস। এটা কিন্তু ওই এই বিল্ডিংয়ের নামই, এই বিল্ডিংয়ের নামই হলো বর্ধমান হাউস ছিল, এখনো আছে, মানে বাংলা একাডেমি আর কি এখন। এইখান থেকে আরেকটা বেশি পড়তে হবে কোন জিনিস জানেন? বাংলা একাডেমিতে যে পত্রিকাগুলো বের হয়, প্রতিষ্ঠা কাল 1955 সালের 3 ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়। বাংলা একাডেমি কিন্তু ভাষা আন্দোলনের ফসল, ঠিক আছে। বাংলা একাডেমি থেকে যে পত্রিকা বের হয় সেটা হচ্ছে উত্তরাধিকার, শিশু কিশোরদের জন্য, আর ধান শালিকের দেশে, এগুলো বের হয়। বিজ্ঞান পত্রিকা আছে। এই কোশ্চেনটা খুবই যে দাগানো নাই, তবে এটা মনে রাখতে হবে যে নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? এটা কিন্তু পরীক্ষা আসছে। বাংলা একাডেমিতে অবস্থিত নজরুল মঞ্চ, বাংলা একাডেমিতে অবস্থিত। অথবা নজরুল চত্বর আসতে পারে, রোকেয়া চত্বর আসতে পারে, মানে সব বিখ্যাত ব্যক্তিদের নামে। রবীন্দ্র চত্বর, রোকেয়া চত্বর, আবার রবীন্দ্র মঞ্চ নাই কিন্তু, রবীন্দ্র চত্বর, রোকেয়া চত্বর, নজরুল চত্বর। নজরুল নামে দুইটা, নজরুল চত্বর, নজরুল মঞ্চ, দুইটা। এবার মিলাই ফেলেন না যে বাংলা একাডেমি আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কিন্তু একই না, আলাদা আলাদা।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হচ্ছে বাংলা অবস্থান হচ্ছে সেগুনবাগিচা, ঢাকার সেগুনবাগিচায়। ঠিক আছে, এইটাই আর কি। এখান থেকে এই শহীদ মিনারের বিষয় যেটা, সেটা আমাদের একটু দেখি কি আছে। যে বহির্বিশ্বে প্রথম শহীদ মিনার আমরা জানি যে বহির্বিশ্বে 1997 সালেই যে সময় স্বীকৃতির জন্য প্রস্তাব করা হয় তখনই এডিনবার্গের ওল্ড হ্যামে বহির্বিশ্বে প্রথম শহীদ মিনার যুক্তরাষ্ট্রের এডিনবার্গের ওল্ড হ্যামে, এবং 1999 সালে লন্ডনটা। তাহলে প্রথমটা লাগবে আমাদের, লাগবে এখান থেকে হচ্ছে প্রথমটা। প্রথমটা কোনটা? প্রথমটা হলো যুক্তরাষ্ট্রের এডিনবার্গের ওল্ড হ্যামে, জাস্ট মনে রাখতে ওল্ড হ্যামে, এটা মনে রাখা লাগবে। আর সরকার কর্তৃক সরকারি টাকায় সরকারি অর্থায়নে হয়েছিল হচ্ছে জাপানের টোকিওতে। 2005 সালে তৈরি হয় শহীদ মিনার। আর মুসলিম দেশগুলোর মধ্যে প্রথম শহীদ মিনার হয়েছে ওমানে। তিনটে মনে রাখা লাগবে এখান থেকে। আমরা এগুলো পড়ছি, কিন্তু এগুলো কিন্তু আমার সব পড়া হয়ে গেছে, জাস্ট একবার করে দেখে ফেলবো আমরা, মানে রিক্যাপ করবো। ঠিক আছে, শহীদ মিনার উদ্বোধন প্রথম ওই যেটা ভেঙে ফেলা হয়েছিল 23 ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়, তখন মাহবুবুর রহমান, মৌলভী মাহবুবুর রহমান, যিনি ছিলেন শহীদ শফিউর রহমানের পিতা, প্রথম শহীদ মিনার ভেঙে দেয় 26 ফেব্রুয়ারি 1952। অবস্থান কোথায়? ডিএমসি প্রাঙ্গণে। কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর কবে করা হয়? 21 ফেব্রুয়ারি 1956। মানে কেন্দ্রীয় যেটা কি পরবর্তীতে হামিদুর রহমান এবং নভেরা আহমেদ বানাইছে, সেটা হচ্ছে কি কেন্দ্রীয়। বর্তমানে আমরা যেটা দেখি সেটা কিন্তু উদ্বোধন করা হয়েছিল 21 ফেব্রুয়ারি 1963 সালে, কারে কারে নিয়ে? আবুল বরকতের মা হাসিনা বেগমকে নিয়ে আর কি। নিচে লেখা আছে হাসিনা বেগম শহীদ বরকতের মা হচ্ছে হাসিনা বেগম। শহীদ স্থপতিকে হামিদুর রহমান। অমর একুশ, এই অমর একুশ কোথায় আমরা বলছি? এই যে এখানে আমরা দেখাই দিয়ে আসছি না, এই যে দেখেন, এই যে এখানে দেখাচ্ছি না, উপরে লেখা আছে অমর একুশ, জাহাঙ্গীরনগরে। এই যে জাহাঙ্গীরনগরে। জাহানারা পারভিন। এখান থেকে আর কিছু লাগবে না, লাগবে হলো এটা লাগবে। সরকারি অর্থায়নে প্রথম বাইরে করতে হয় টোকিওতে 2005 সালে। আর শহীদ মিনার নির্মিত হয় দেশের বাইরে ওল্ড হ্যামে লাগবে। আর এই কোশ্চেনটা জানা, তারপরে একবার পড়ে রাখবেন যে কোন প্রতিষ্ঠান তৈরি হয়? বাংলা একাডেমি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে সেগুনবাগিচায়। এই লাগবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এখান থেকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা থেকে আসবে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। দেখি কি কি আছে। আমরা জানি কোন প্রতিষ্ঠান দেয় ইউনেস্কো স্বীকৃতি দেয় কত তারিখে? 17 নভেম্বর 1999 সালে এই স্বীকৃতি দেয়। এরপরে ইউনেস্কো কত সালে 21 পদক লাভ করে? 2003 সালে। 2000 সালে বিশ্বে প্রথম 188টি দেশে প্রথম কি হয়? এই দিবসটি পালিত হয়। মানে 1999 সালে স্বীকৃতি দেওয়ার পরে পরের বছর 1999 সালে তো স্বীকৃতি দেয়, আর 2000 সালে বিশ্বে 188টি দেশে সর্বপ্রথম দিবসটি পালিত হয়। কততম অধিবেশন দেওয়া হয়? 157তম। এটা অধিবেশন লাগবে না, অধিবেশন লাগবে না। কোন সংগঠন থেকে প্রস্তাব করা হয়েছিল? মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড এর প্রচেষ্টায় ইউনেস্কো পর্যন্ত এই খবরটা গিয়েছিল যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে করার দাবি। এটা আসে যে সিয়েরা লিওন বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা মর্যাদা দিয়েছে। কোন দেশ? 2002 সালে আফ্রিকার দেশ। 2000 কত সালে? 2 সালে। সালটাও তো ইম্পর্টেন্ট না, তবে দেশের নাম সিয়েরা লিওন কোন বাংলা ভাষাকে
দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে। কারণ ওইসব দেশগুলোতে কিন্তু বাংলাদেশের যেই শান্তিরক্ষা বাহিনী তারা কিন্তু ইউএনের পক্ষ থেকে ওইখানে শান্তি প্রতিষ্ঠার জন্য বছরের পর বছর থাকে, যার ফলে ওইসব দেশের লোকজন বাংলা ভাষা অনেকটা অভ্যস্ত হয়ে যায়। আচ্ছা, 2008 সালে আমরা দেখতে পাই কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেওয়া হয়। এইগুলো লাগবে না, তাও পড়ে রাখেন। 2008 সালে 5 ডিসেম্বর 63তম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কোথায়? জাতিসংঘে। এর আগে তো ইউনেস্কো দেওয়া হয়েছে। ইউনেস্কো জাতিসংঘ তো এক না, যদিও অঙ্গ সংগঠন, কিন্তু জাতিসংঘ হচ্ছে ইউএন, ইউনাইটেড নেশন, আর ইউনাইটেড নেশনের একটা অঙ্গ সংগঠন হচ্ছে ইউনেস্কো। 2023 সালে কানাডায় পার্লামেন্টে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় বা বিল পাস করা হয়। বর্তমানে ভাষাভাষীর সংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান বিশ্বের 7ম, আর মাতৃভাষার জনগোষ্ঠীর সংখ্যায় বাংলা ভাষার অবস্থান 5ম। দুইটার ভিতরে কী পার্থক্য? বাংলা ভাষার অবস্থান, বাংলা ভাষাভাষীর জনসংখ্যার দিক, আর মাতৃভাষার জনগোষ্ঠীর সংখ্যায় বাংলা ভাষার অবস্থান 5ম, অর্থাৎ বাঙালি ছাড়াও অনেকে বাংলায় কথা বলে, তো সেইখান থেকে আর কি 5ম। আর টোটাল সংখ্যা হিসাব করলে যে বাঙালি বাংলায় কথা বলে তার সব বিশ্বের 7ম। তো আমরা যেগুলো বললাম সেগুলো এখানে দেওয়া আছে। কোন কোন দেশে, কতটি দেশের সরকারি ভাষা বাংলা? বাংলাদেশ, ভারত, সিয়েরা লিওন। প্রথম পালিত হয় কবে? 2000 সালের 188টি দেশে। তো এগুলো এখান থেকে আর কিছু পাওয়া লাগবে না। যুক্ত ফন্ট লেস ইম্পর্টেন্ট, যুক্ত ফন্ট লাগবে না। এখান থেকে এটা মনে রাখা লাগবে যুক্ত ফন্টে কত দল ছিল? 4টি দল যুক্ত ফন্টে ছিল। এইটাই। এখান থেকে কোনো কিছুই লাগবে না। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা কাগমানি সম্মেলন, আব্দুল হামিদ খান ভাসানীর সাথে সম্পর্কিত। 1947 সালের 6 থেকে 10 ফেব্রুয়ারি টাঙ্গাইলের সন্তোষে ঐতিহাসিক কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক কাগমারি সম্মেলনের মূল আলোচনা হয় 7 ফেব্রুয়ারি। 6 থেকে 10 এই 4 দিন হয়েছিল, তার মধ্যে 7 ফেব্রুয়ারি মূল আলোচনা হয়। টাঙ্গাইল জেলার সন্তোষে কাগমারি সম্মেলন হয়। ঠিক আছে। প্রধান অতিথি ছিলেন হোসেন সোহরাওয়ার্দী, যিনি হচ্ছে বাংলার শেষ মুখ্যমন্ত্রী। এবং এইখানে খুবই গুরুত্বপূর্ণ যে মাওলানা ভাসানী বলছিলেন কি, যদি পূর্ব পাকিস্তানের শোষণ অব্যাহত থাকে, অর্থাৎ এই পূর্ব বাংলায় মানে এই বাংলাদেশে যদি শোষণ অব্যাহত থাকে, তাহলে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবেন। এই আসসালামু আলাইকুম জানানো কিন্তু শান্তি বসিত হোক এই বিষয়টা বলে নেই। এর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি যে তিনি বিদায় জানানো বোঝাইছে। এটা কি বিদায়? আমরা বিদায় জানানোর সময় সালাম দিই না অনেক সময়? তো বিদায় বোঝাইছে যে যে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক কী হয়ে যাবে? টুটে যাবে বা ভেঙে যাবে বা ভঙ্গ হবে। ঠিক আছে, যেভাবে যে বলেন। তো এই কথা বলছিল কে? আব্দুল হামিদ খান ভাসানী। আর এখানে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবে। প্রথম শাসনতন্ত্রের যে বিষয়টা, 1956 সালে 23 মার্চ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র
সংবিধান কার্যকর করা হয় 1956 সালের 23শে মার্চ। প্রথম সংবিধান কার্যকর করা হয় কত সালে? 1956 সালের 23শে মার্চ। আমাদের তখনই বলছিল কি যে 23শে মার্চে কিন্তু বলা হয়েছিল যে বাংলা হলো কি, বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষা। বাংলা কি দ্বিতীয় রাষ্ট্রভাষা। এখান থেকে এগুলো লাগবে না। তো আজকে আমরা এরপর আসছে মুক্তিযুদ্ধ নিয়ে পড়বো, তো এগুলো একটু দেখে রাখেন। আসসালামু আলাইকুম।